নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বোলপুরে আলোচনা সভায় হাজির অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। শহরে সবুজায়নের লক্ষ্যে পদযাত্রায় রেসের উদ্যোগে। স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল কীর্ণাহার কল্লোল ভবনে। বাউল শিল্পীদের মেডিকেল ইন্স্যুরেন্স শান্তিনিকেতনে। জেলা জুড়ে শীতের আমেজ উপভোগ করছেন শহরবাসী। ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সাঁইথিয়ায়। এবার জেলা বার্তা বিস্তারিত। শনিবার বোলপুরের একটি বেসরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রে প্রতিটি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হল শিক্ষার গুণগত মান, ধারণা ও বাস্তবতা সম্পর্কিত আলোচনা সভা। শনিবার প্রতিটি ট্রাস্টের এক আলোচনা সভায় অংশ নেন ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। একই সঙ্গে ছিলেন ট্রাস্টের অন্যান্য গুণী সদস্য সহ বোলপুর সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম। এদিনের আলোচনা সভায় পরোক্ষভাবে রাজ্য তথা দেশের শিক্ষা ব্যবস্থা যে আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে সে বিষয়ে মত প্রকাশ করেন। তবে সেইখানে না থেমে বিশ্বের দরবারে এদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে আনার কথাও বলেন ডক্টর সেন। এজন্য তিনি বিশ্বের প্রাচীনতম উচ্চ শিক্ষা কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপমা টেনে বলেন, একসময় যে কেন্দ্রে শিক্ষা লাভের জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসত শিক্ষার্থীরা, তার পুনরুজ্জীবন ঘটিয়ে দেশের উচ্চ শিক্ষাকে বিশ্বমানে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা। শিক্ষা ব্যবস্থার একটা দিক হচ্ছে যে সবাইকে এর মধ্যে আনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে যে শিক্ষা দেওয়া হচ্ছে তার মান ভালো রকম বড় রকম করা। এবং আমরা অন্য দেশের তুলনায় বিশেষত এশিয়ার পূর্ব দিকের দেশগুলোর তুলনায় জাপান, কোরিয়া, চায়না থেকে আরম্ভ করে থাইল্যান্ড অবধি, তাদের তুলনায় আমরা এতটা পিছিয়ে রয়েছি কেন? এটা তো খুবই একটা বিষয়ের জিনিস এবং লজ্জার জিনিস। সত্যি সব দিক দিয়ে দেখতে গেলে বিষয়টা দেখা যায়। সেটা শুধু প্রাথমিক শিক্ষার ব্যাপার না, শুধু স্কুল শিক্ষা না। আমার নানা কাজের মধ্যে আমরা নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়কে আমরা চাঙা করতে আমরা চেষ্টা করছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়, পঞ্চম শতকে শুরু হয়েছিল 420 এরকম সময়, এবং সপ্তম শতকে এর মধ্যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা জ্ঞান প্রসারণ কেন্দ্র হিসেবে নালন্দার খুবই নাম ডাকছিল, যার জন্য চীন, জাপান, কোরিয়া থেকে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সব জায়গা থেকেই আমাদের ছাত্র আসতো নালন্দাতে। এখন তারপর তো তার বহুদিন ভেঙে চুরে যাওয়ার পরে কিছু হয়নি। আমরা এখন সেটা তৈরি করার চেষ্টা করছি। সেখানে একই জিনিস আসছে যে কজন লোককে আমরা নিতে পারবো এবং তাদের শিক্ষার মান কতটা উঁচু করা যায়। আমাদের যখন অনেক সময় মনে হয় যে আমাদের স্কুলের মান যতটা অন্য দেশের তুলনায় পিছিয়ে পড়েছে, হয়তো বিশ্ববিদ্যালয় তা নয়, সেটা কিন্তু ঠিক না। যখন তুলনা করা যায় যে পৃথিবীতে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো যেগুলি তুলনা করে দেখা যায়, এই বড় রকম বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো করছে পৃথিবীর মধ্যে, এর মধ্যে একটাও কিন্তু ভারতবর্ষে নেই। নানা জায়গায় পড়ানো ভালো হয় ঠিকই, যেমন IIT-তে হয় ইত্যাদি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বহুদিন ধরে হচ্ছে, এবং অনেক কথা বিশ্ববিদ্যালয়েও হচ্ছে, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু তা সত্ত্বেও যেভাবে পৃথিবীর শিক্ষার মান এগিয়ে গেছে উচ্চশিক্ষাতে, আমরা ঠিক ততটা এগোতে পারিনি। এবং এটা কেন ঘটছে এটা একটা চিন্তার বিষয়। এবং নালন্দাতে আমাদের যখন কাজকর্ম শুরু হবে, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের পড়ানো শুরু হবে আগামী বছর সেপ্টেম্বর মাস থেকে, এবং তখন থেকে এই বিষয়ে আমাদের খুবই চিন্তা আছে যে কিভাবে এটা প্রসার করা যায়। আমরা শুরু করছি দুটো ফ্যাকাল্টি দিয়ে। একটা হচ্ছে গিয়ে ইতিহাস, এবং এর সাথে ইতিহাসের দিক দিয়ে তো নালন্দার নিজের উচ্চতা খুবই বেশি,
এবং আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট ইকোলজি, এই বিষয়ে আমাদের পারিপার্শ্বিকতা, তাতে তাদের দিকে কিভাবে নজর দেওয়া যায়, এই দিয়ে শুরু হচ্ছে। তারপরে 2 বছর বাদে আমাদের ইচ্ছা হচ্ছে অর্থনীতি এবং আইটি, ইনফরমেশন টেকনোলজি, এই বিষয়ে আমাদের আবার নতুন ফ্যাকাল্টি হবে। ভয় টিভি, বোলপুর। সিউড়ি শহরে নানা ধরনের দূষণ কমিয়ে শহরের সবুজায়নের লক্ষ্যে একটি পদযাত্রার আয়োজন করা হলো স্বেচ্ছাসেবী সংস্থা রেসের উদ্যোগে। দিন দিন শহরে বাড়ছে ধূলি দূষণ থেকে নানা ধরনের নোংরা আবর্জনার স্তূপ। ক্রমশ অস্বাস্থ্যকর শহরে পরিণত হতে চলেছে বীরভূমের জেলা সদর সিউড়ি। বৃক্ষচ্ছেদনের হারে কমতে বসেছে ভূগর্ভস্থ জলের পরিমাণও। সেই লক্ষ্যে রবিবার শহরের বুকে সবুজায়ন সৃষ্টি করতে এক অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন রেস। সংস্থার সদস্যরা এদিন হাতে গাছ লাগানো, দূষণ রোধের মতো বহু বিষয়ের প্লাকার্ড নিয়ে পদযাত্রায় অংশ নিল। সংস্থার অন্যতম এক সদস্য জানান, তারা বিগত 5 বছর ধরে শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে সবুজায়ন ঘটানোর চেষ্টা করে চলেছেন নিরলসভাবে। ইতিমধ্যে গত 5 বছরে 10,000-এর উপর গাছ তারা উপহার দিয়েছেন শহরবাসীকে। মূলত গাছ লাগানোর উপর জোর দেওয়া হলেও পানীয় জলের অপচয়, প্লাস্টিক বর্জন, কাপড় কিংবা চটজাত ব্যাগ ব্যবহারের মতো বিষয়গুলি সম্পর্কেও জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই র্যালি বলে জানিয়েছেন ওই সদস্য। দেশ বলে একটা প্রতিষ্ঠান, যারা শহরে আমরা সবুজায়ন করা যায় গাছ লাগানোর ব্যবস্থা করেছে, বছর 4 ধরে চলছে। এই জন্য আজকে একটা পদযাত্রা অনুষ্ঠান করা হয়েছে। তার মধ্যে অনেক কিছু প্রতিষ্ঠান আছে, যেমন জলের অপচয় বন্ধ করতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে, মোটামুটি কাপড়ের থলে বা চটের ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়া ইত্যাদি, এগুলো নাগরিক সচেতনতা করার জন্য করা হচ্ছে। আর ধুলো দূষিত শহর ভেসে যাচ্ছে চারিদিকে, সেগুলোকে যাতে বন্ধ করা যায় তার জন্য কিছুটা প্রচেষ্টা হচ্ছে। এই কাজগুলো করছে রেস। আমাদের গাছ লাগানোটা সব থেকে, বৃক্ষরোপণ করা এটি সবথেকে বড় কাজ। আমরা মোটামুটি শহরে 10,000 মতো গাছ লাগিয়েছি গত 5 বছর ধরে। গত বছর 5,000 লাগানো হয়েছিল ফরেস্ট অফিসারের ডিএফওর সহযোগিতায়। 2,000 মতো গাছ এখনো শহরে বেঁচে আছে। বিগত তিলপাড়া শ্মশানের দিকে প্রচুর গাছ লাগানো হয়েছে, তাল গাছ লাগানো হয়েছে, শাল গাছ লাগানো হয়েছে, যেমন অষ্টদ্বীপ ক্লাবের কাছে 50টা গাছ লাগানো হয়েছে, সেখানে 25-30টা গাছ বড় হয়েছে। শহরে আস্তে আস্তে সবুজায়ন হবে, এই কাজ রেস করে যাচ্ছে। ভয় টিভি, সিউড়ি। কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও কর্মীদের উদ্যোগে রবিবার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো স্থানীয় কল্লোল ভবনে। জেলা জুড়ে প্রায়শই রক্তের অপ্রতুলতার কারণে দরিদ্র দুস্থ রোগীদের কথা ভেবে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো কীর্ণাহারে। নানুর থানার অন্তর্গত কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও কর্মীদের উদ্যোগে স্থানীয় কল্লোল ভবনে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় রবিবার। শিবিরে পুরুষ রক্তদাতাদের পাশাপাশি মহিলাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীদের দ্বারা এই শিবির পরিচালনা করা হয় বলে জানান এক উদ্যোক্তা। তিনি বলেন, শিবির থেকে প্রায় 80 বোতল রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পঞ্চায়েত কর্মীদের সাথেই সংলগ্ন এলাকার মানুষেরাও অংশ নেন এই রক্তদান কর্মসূচিতে বলে জানিয়েছেন ওই উদ্যোক্তা। পরীক্ষা হাজারা কতটা হলো? কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে, গরিব মানুষদের সাহায্যার্থে আমরা আজকে সকল পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত কর্মীদের দ্বারা পরিচালিত একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি কীর্ণাহার কল্লোল ভবনে। এই রক্তদান শিবিরে সকল পঞ্চায়েত কর্মীবৃন্দ, আমাদের সকল সদস্যরা এবং কীর্ণাহার বা সংলগ্ন এলাকার মানুষ তারা রক্তদান করছেন। আশা রাখি আজকে এই রক্তদান শিবিরে প্রায় 70-80 জন লোক রক্ত দেবেন।
ভয় টিভি, কীর্ণাহার। জেলা তথা শান্তিনিকেতনের বাউল শিল্পীদের পরিবারের কথা চিন্তা করে শিল্পীদের মেডিকেল ইন্স্যুরেন্স করানো হলো শনিবার কলকাতার একটি সংস্থার উদ্যোগে। জেলার বাউল শিল্পী এবং তাদের পরিবারকে শিল্পীর অবর্তমানে মেডিকেল ইন্স্যুরেন্সের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্প রূপায়িত হল শান্তিনিকেতনে। দিন কয়েক আগেই জেলার প্রখ্যাত বাউল শিল্পী গৌর খ্যাপার অকাল মৃত্যুর পর তার পরিবারের অসহায়তার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয় কলকাতার সংস্থা ইন্ডিয়া গ্রিনের উদ্যোগে। সংস্থার অন্যতম অধিকর্তা অমিতাভ সামন্ত জানান, শিল্পীদের সেভাবে কোনো আর্থিক সম্বল না থাকায় তার মেডিকেল ইন্স্যুরেন্সের মাধ্যমে কিছুটা হলেও সুনিশ্চিত জীবন উপহার দিতে চান তাদের। এর অন্তর্গত হিসাবে গত বছর 40 জন এবং এবছর 110 জনকে তারা এই মেডিকেল ইন্স্যুরেন্স প্রদানের আওতায় আনতে পেরেছেন। জানা গেছে এই ইন্স্যুরেন্সের ফলে শিল্পীরা নিজেদের চিকিৎসাজনিত বা মৃত্যু পরবর্তীকালে 1.5 লক্ষ টাকার সহায়তা পাবেন। আমরা বাউলদেরকে জীবন বীমা করাচ্ছি এবং গত বছর আমরা করেছিলাম, এটা দ্বিতীয় বছর। গত বছরে আমাদের প্রয়াস ছিল প্রায় কিছু কম 40 জনের মতন বাউল শিল্পীদের আমরা মেডিক্লেম দিই। এবছর সংখ্যাটা বাড়ছে এবং আমাদের ইচ্ছে রয়েছে যে নেক্সট ইয়ার পর্যন্ত আমরা যাতে অ্যাটলিস্ট 300 বীরভূম জেলার বাউলদেরকে আমরা দিতে পারি। শনিবার শান্তিনিকেতন লাগোয়া গোয়ালপাড়ায় আয়োজিত এই কর্মসূচিতে শুধু ইন্স্যুরেন্স প্রদানই নয়, আয়োজন করা হয় এক অনবদ্য বাউল সঙ্গীতের অনুষ্ঠানও। এক বাউল শিল্পী মিত্র গোপাল দাস অত্যন্ত আনন্দের সঙ্গে বলেন, তারা এই ধরনের সাহায্য পেয়ে যথেষ্টই উপকৃত। যে বাউলদের কোনো কিছু অসুখ বিসুখ হলে পরে তাদের তো দেখার মতো পয়সা নেই, তার জন্য এনারা একটা আমাদের ইন্স্যুরেন্স কার্ড একটা দিচ্ছে, যে প্রতি বছর যাতে আমাদের সুবিধা অসুবিধায় আমরা যেন সেখানে গিয়ে পৌঁছাতে পারি বা ট্রিটমেন্টের আমাদের ব্যবস্থা হয়। খুব ভালো লাগছে যে ওনারা যে বাউলদের কথা ভেবেছে, যে বাউলরা সত্যি খুব মানে দরিদ্র, তাদের দেখার মতো পয়সা নেই, তারা যে কষ্টে হয়তো মারা যাবে, ইয়ে করবে, কিন্তু সেটা এনারা দেখছেন। এটার জন্য খুবই ভালো লাগছে। ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা খুব ধন্যবাদ জানাই আমাদের বাউলদের তরফ থেকে আন্তরিকভাবে আর কি। এদিনের এই কর্মসূচিতে বিশিষ্ট অতিথি তথা অন্যতম এক উদ্যোক্তা সদস্য গায়ক শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় জানান, বাউলেরাই শান্তিনিকেতনের অন্যতম সম্পদ। তাই শান্তিনিকেতন এবং বাউলকে বাঁচাতে তাদের এই উদ্যোগ। আগামী দিনে এইসব অসহায় শিল্পীদের নিয়ে পথনাটিকা, কর্মশালারও আয়োজন করতে চান তারা বলে জানালেন ভূমি গায়ক সুরজিৎ। বাউল ভাইদের ব্যাপারটা বোঝানোই আমাদের প্রথম একটা বিরাট বড় টাস্ক ছিল, যে মেডিক্লেমটা কতটা দরকার তাদের মেডিকেল ইন্স্যুরেন্সটা। কারণ তারা যেরকম জীবনধারায় চলে, তারা মানে রেখেছেন তিনি, দেখবেন তিনি, এরকম জীবনধারায় চলেন আর কি। তো সেই জায়গা থেকে আর কি ওনাদের বোঝানোটাই একটা খুব মুশকিলের জায়গা ছিল, যে এটা কত প্রয়োজনীয়তা। প্লাস হঠাৎ করে তারা পয়সা দিয়ে প্রিমিয়াম দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই। অতএব সেই ক্ষেত্রে ইন্ডিয়া গ্রিন রিয়ালিটি পুরো সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে এসে এখানে দাঁড়ালো। আমার জিনিস একটাই মনে হয় যে শান্তিনিকেতনের এই যে সৌন্দর্য এবং শান্তিনিকেতনের এই সমস্ত কিছু, জমির দাম বাড়া, এই এত প্রপার্টি ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু বাউলদের পাশে না দাঁড়ালে হবে না। এবং যারা এখানে ব্যবসা করছেন তারাও যেমন অমিতাভরা বুঝতে পারছে এবং প্রত্যেককে জিনিসটা বুঝতে পারছে, তাদের সারাক্ষণ এই বাউল গোষ্ঠীদের সাথে তাদের থাকতে হবে, কারণ তাদেরকে ঠিকমতো বাঁচিয়ে রাখতে হবে, নয়তো এই মজাটাই থাকবে না শান্তিনিকেতনে। তো এইবার সেইখান থেকে আর কি আমার মনে হয় আমার খুবই আনন্দ হচ্ছে যে আগের বছর থেকে যে স্বপ্নটা দেখা হয়েছিল এই বছর কন্টিনিউ হচ্ছে। ইনফ্যাক্ট আগের বছর যা হয়েছিল এই বছর তার 3 গুণ হচ্ছে আর কি। এবং আস্তে আস্তে বোঝানো হচ্ছে, আমরা নানা রকম ওয়ার্কশপেরও প্ল্যান করছি, যাতে ওনাদের আরও ব্যাপারটাকে ওনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, যে এই ইন্স্যুরেন্সটা ওনাদের কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আমরা পাশে আছি, গ্রিনল্যান্ড পাশে আছে সবাই, যে তাদের মানে পয়সার দিক থেকে, কিন্তু এই জিনিসটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। যে শরীর খারাপ হলে ঠিক সেই হাসপাতালে যেতে হবে যেখানে ইন্স্যুরেন্স পাওয়া যায়। এই জন্য ওয়ার্কশপেরও প্ল্যান করা হচ্ছে। এরপর ইনফ্যাক্ট আমরা কিছু ওদের সামনে কিছু পথনাটিকারও প্ল্যানিং করেছি, যে এই যে যেটা মেটে যাক, তারপর আবার সেটা নিয়ে আবার ওদের বসা হবে, যেদিন আর একটু ভালো করে ওনাদের বোঝানো যেটা কতটা দরকার তাদের জন্য, তাদের পুরো পরিবারের জন্য।
টিভি, শান্তিনিকেতন। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। এতদ্বারা ময়ূরাক্ষী জলাধার প্রকল্পের সেচ সেবিত এলাকার আওতাধীন বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কৃষকদের জানানো যাইতেছে যে এই বছর আশানুরূপ বৃষ্টি হওয়ার জন্য বর্তমানে ম্যাসাঞ্জোর ড্যামে মজুদ জলের পরিমাণ ভালো। তদনুসারে গত ইংরাজি তারিখ 12/12/2013 কলিকাতা মহাকরণে রোটান্ডা এক উচ্চ পর্যায়ে সভা অনুষ্ঠিত হয় এবং স্থির হয় ময়ূরাক্ষী জলাধার প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় 2014 বর্ষে বোরো চাষের জন্য সেচের জল সরবরাহ করা হইবে। আরও উল্লেখ্য এই যে প্রকল্পের সেচ সেবিত এলাকার আওতাধীন বিল এলাকা লাঙ্গুলহাটা ও সাঁকোঘাটেও এই বছর বোরো চাষে জল সরবরাহ করা সম্ভব হইবে। বিশেষ দ্রষ্টব্য, আরও বিশদ জানার জন্য নিম্নলিখিত অফিসগুলিতে যোগাযোগ করুন: সেচ দপ্তর, কৃষি দপ্তর, বীরভূম জেলা পরিষদ, বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি। বীরভূম লোক সংস্কৃতি উৎসব 2014, 18 ও 19 জানুয়ারি। লোক সংস্কৃতি উৎসবে থাকছে পুরুলিয়ার ছৌ নৃত্য, ঝুমুর, বাঁকুড়ার বাউল, মালদার মানব, বীরভূমের লোকসঙ্গীত, সঙ্গে থাকছে লোকগানের জনপ্রিয় দল দোহার। স্থান সিধু কানু সংস্কৃতি চর্চা কেন্দ্র, সিউড়ি, বীরভূম। আগামী 18 ও 19 জানুয়ারি 2014 সকলের সাদর আমন্ত্রণ। কোনো প্রবেশ মূল্য নেই। যোগাযোগ 9474978617, 9434030304, 9434326822, 9674170224। ফিরে এলাম বিরতির পর। শীত পড়তেই কমতে শুরু করেছে রোদের তাপমাত্রা। বেলা বাড়লেও সূর্যের মুখ ঢেকে থাকছে ঘন কুয়াশায়। জেলা জুড়ে শীতের সকালে রাস্তায় দেখা নেই লোকজনের। শীত পড়তেই কমতে শুরু করেছে রোদের তাপমাত্রা। বেলা বাড়লেও সূর্যের মুখ ঢেকে থাকছে ঘন কুয়াশায়। জেলা জুড়ে শীতের সকালে রাস্তায় দেখা নেই লোকজনের। ক্রমশ নিম্নমুখী তাপমাত্রার পারদ। এরই মধ্যে চলছে শীতের আমেজকে গায়ে মেখে উপভোগ করা শীত ঘুম। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নেহাতি বাধ্য হয়ে সকালে বেরিয়ে পড়ছে পড়ার উদ্দেশ্যে। তবে মরশুমের শীতল দিনে রবিবার সকাল থেকেই জেলার প্রায় সব জায়গাতেই ছিল একই চিত্র। মোহাম্মদবাজার, সাঁইথিয়া, রামপুরহাট সব এলাকাতেই রাস্তাঘাটের শুনশান চেহারা। সকাল 8টা পর্যন্ত কেউই রাস্তায় বেরোননি খুব একটা।
তবে রুজি রোজগারের আশায় যে কিছু মানুষ ছিলেন রাস্তায়, তারাও উষ্ণতা খুঁজতে চেয়েছেন আগুনের উত্তাপে। গায়ে মোটা জামা, সোয়েটার, টুপি পরেও কোনোভাবেই যে বাগ মানানো যাচ্ছে না এই মরশুমের শীতকে, তাও জানিয়েছেন এক বাসিন্দা। বর্ষার মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না, রাস্তায় হাঁটছি, সামনাসামনি কাউকে দেখতে পাচ্ছি না। ঠান্ডাতে অনেক রকম জিনিস করতে হচ্ছে, শীতের 4-5টা তো বটেই, তো শীত কমছে না, ব্যবসা করি তাই বেরিয়েছি। তবে শীত যতই পড়ুক না কেন, তার আমেজকে চেটেপুটে উপভোগ করতে পুরোপুরি প্রস্তুত জেলাবাসী। গত কয়েকদিনে তাপমাত্রার পারদ 15 ডিগ্রির ধারে কাছে থাকলেও আশা করা যায় আর কিছুদিনের মধ্যে তা 10 ডিগ্রি অতিক্রম করে যাবে। আপাতত সেই শীত মরশুমের অপেক্ষায় শহরের মানুষ। ভয় টিভি, বীরভূম। সাঁইথিয়া ক্রিকেট একাডেমির উদ্যোগে কামোদা কিঙ্কর স্টেডিয়ামে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হল নিহার দত্ত ও শৈলেন দাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। সাঁইথিয়া কামোদা কিঙ্কর স্টেডিয়ামে সাঁইথিয়া ক্রিকেট একাডেমি আয়োজিত 3 দিন ব্যাপী নিহার দত্ত ও শৈলেন দাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ছিল রবিবার। রাজ্যের 5টি জেলার 8টি টিম এই টুর্নামেন্টে অংশ নিলেও চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় কলকাতা উৎপল চ্যাটার্জি ক্রিকেট একাডেমি এবং দুর্গাপুর ক্রিকেট একাডেমি। চূড়ান্ত খেলায় কলকাতাকে হারিয়ে বিজয়ী তকমা ছিনিয়ে নেয় দুর্গাপুর। রবিবারের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এই টুর্নামেন্ট সম্পর্কে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার যুব সমাজকে উদ্বুদ্ধ করতে সব সময়ই খেলাধুলার পক্ষে। খেলাধুলায় যে সুস্থ সমাজ গড়ে তুলতে পারে সে কথাটিও মনে করিয়ে দেন বিকাশবাবু। ক্রিকেট প্রতিযোগিতাটা আয়োজন করা হয়েছে 16 বছরে নিম্নে যাদের বয়স তাদেরকে নিয়ে। আমাদের সদ্য নেতা বীরভূম জেলার একটা সময় যিনি আমাদের সকলের সদ্য মানুষ ছিলেন নিহার দত্ত এবং শৈলেন দাসের স্মৃতির প্রতি যে খেলাটা শুরু হয়েছে, আমার খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশের মধ্যে একটা সুন্দর অনুষ্ঠান এবং ক্রিকেট খেলা কিছুটা দেখার সুযোগ পেলাম এবং এখানে সারা রাজ্যে বিভিন্ন 8টা দল তারা এসেছিল এবং ভালো রকম বীরভূমের বুকে যে খেলার জগতে একটা আলোড়ন তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটা আমরা বিভিন্ন জায়গায় যে প্রতিযোগিতা এবং খেলাধুলার ক্ষেত্রে যে জনজোয়ার, এটা আমাদের প্রমাণ করছে যে আগামী দিনে বীরভূম কেন রাজ্য যে কোনো প্রতিযোগিতায় ভারতবর্ষে একটা জায়গায় চলে যাবে বলে মনে করছি। এবং ভয় টিভি, সাঁইথিয়া। খবর শেষের আগে আসুন দেখে নিই 29 ডিসেম্বরের গুরুত্ব। 1844 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর লন্ডনে ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ও জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় খিদিরপুরে। 1873 খ্রিস্টাব্দের আজকের দিনেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী পদক, বিশ্বভারতীর দেশী কোত্তম, রবীন্দ্রভারতীর প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক ইন্দিরা দেবী চৌধুরানীর জন্ম হয়।
ভাষা তত্ত্ববিদ ও শিক্ষাবিদ যোগীরাজ বসুর জন্ম হয় 1911 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর। 1917 খ্রিস্টাব্দের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক রামানন্দ সাগরের জন্ম হয়। 1942 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক বলিউডের অভিনেতা রাজেশ খান্নার জন্ম হয়। 1949 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর পদ্মশ্রী পুরস্কার প্রাপক ক্রিকেট খেলোয়াড় সৈয়দ কিরমানির জন্ম হয়। সঙ্গীত শিল্পী ধীরেন বসুর প্রয়াণ ঘটে 2006 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর। বিখ্যাত চিত্রশিল্পী মনোজিৎ বাওয়ালের প্রয়াণ ঘটে 2008 খ্রিস্টাব্দের আজকের দিনেই। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। বোলপুরে আলোচনা সভায় হাজির অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। শহরে সবুজায়নের লক্ষ্যে পদযাত্রা রেসের উদ্যোগে। স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল কীর্ণাহার কল্লোল ভবনে। বাউল শিল্পীদের মেডিকেল ইন্স্যুরেন্স শান্তিনিকেতনে। জেলা জুড়ে শীতের আমেজ উপভোগ করছেন শহরবাসী। ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সাঁইথিয়ায়। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।